ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করাবো ক্লাস 10 কোষে দেখি 8 লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে যে অঙ্কগুলি আছে। এই অঙ্কগুলি দেখো আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ এই 3-এর দাগ থেকে এই 6-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 7-এর দাগ থেকে। তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্স অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। 7-এর দাগে অঙ্কে কি বলা আছে দেখো, একমুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। দেখো একটা লম্ব বৃত্তাকার একটা পাত্র আছে, যার দেখো এই সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, এটা কিন্তু বলা আছে। আর ওই পাত্রের ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 14 সেমি। তাহলে যেহেতু ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, আমরা কি জানি যে ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ, অর্থাৎ 14কে 2 দিয়ে ভাগ করলে আমরা ওই ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে যাব। তারপরে দেখো ওই পাত্রে কত লিটার জল ধরে, অর্থাৎ পাত্রের কত লিটার জল ধরে মানে কি, জলটা তো পাত্রের ভিতরে থাকবে, তাহলে পাত্রের আয়তন বের করলে কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তার আগে দেখো এখানে ব্যাসের দৈর্ঘ্য বলা আছে মানে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, কিন্তু এই পাত্রের উচ্চতা কত অর্থাৎ এইচের মানটা কিন্তু বলা নেই। প্রথমে আমরা কি করব, এই যে সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি বলা আছে, এর সাহায্যে আমরা ওই পাত্রের কিন্তু উচ্চতার দৈর্ঘ্যটা বের করব। ওকে, অঙ্কে বলা আছে দেখো একমুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্র। তো চিত্রটা আমি এখানে এঁকে নিয়েছি, দেখো এই মুখটা কিন্তু খোলা, ঠিক আছে, এখানে কোনো ঢাকনা লাগানো বা কিছু নেই কিন্তু। আর এইটা হচ্ছে কিন্তু ভূমি, অর্থাৎ এই পাত্রটা এরকম মনে করো এই মাটির উপরে বা মেঝের উপরে এরকম বসানো আছে, তাহলে এইটা হবে পাত্রের ভূমি। এর ব্যাসের দৈর্ঘ্য দেখো বলা আছে 14 সেন্টিমিটার। তাহলে ব্যাস মানে কোনটা, এখান থেকে এইটা হচ্ছে ব্যাস, সেটা বলা আছে এই 14 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসের অর্ধেক, অর্থাৎ এখান থেকে এইটুকু হবে ব্যাসার্ধ। অর্থাৎ এই স্মল আর সমান এই 14/2 কাটলে এটা 7 সমান এই 7 সেন্টিমিটার হবে ব্যাসার্ধ। ওকে, আর এর উচ্চতার মান তো বলা নেই, সেটা আমরা ধরে নেব। দেখো উচ্চতা কিন্তু এই এখান থেকে এইটা হচ্ছে উচ্চতা। ওকে, অর্থাৎ এই দেখো এইটা, তাহলে সেটা আমি এই এইচ ধরে নিলাম, জাস্ট এখান থেকে এই পর্যন্ত। ওকে, এটা হচ্ছে উচ্চতা। তাহলে প্রথমে আমরা এইটুকু আগে লিখে নেব। দেখো যে লম্ব বৃত্তাকার পাত্রের ব্যাসার্ধ, তাহলে ব্যাস যদি 14 হয় তাহলে 14কে আমরা 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাব। দেখো 7 দুগুণে 14, তাহলে 7 সেমি মানে সেন্টিমিটার। এবার দেখো যেহেতু উচ্চতার মান বলা নেই, তাহলে আমরা এটা ধরে নেব যে ধরি লম্ব বৃত্তাকার পাত্রের উচ্চতা সমান এই 8 সেমি। ওকে, এবার দেখো অঙ্কে বলা আছে সমগ্র তলের ক্ষেত্রফল। তো দেখো সমগ্র তল বলতে কি বোঝাচ্ছে, আমরা জানি লম্ব বৃত্তাকার চোঙের 3টে তল হয়, কিন্তু এইটা দেখো একমুখ খোলা, তো এখানে কোনো কিন্তু তল নেই। ওকে, তাহলে আমরা সমগ্র তল বলতে কোনটা বোঝাবো, এই যে বক্রতল বা এই যে পার্শ্বতল আছে। ওকে, আর একটা হচ্ছে দেখো বৃত্তাকার সমতল আছে বা একটা সমতল আছে, অর্থাৎ এই পার্শ্বতলটা নিতে পারবো আর এই যে একটা বৃত্তাকার সমতল আছে, এই দুটোর ক্ষেত্রফল যোগ করা মানেই কিন্তু আমাদের সেটাই হবে সমগ্রতলের ক্ষেত্রফল। আর অঙ্কে বলা আছে দেখো সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2002 বর্গ সেমি। ওকে, তাহলে আমি এখানে লিখে নেব, দেখো যে শর্তানুসারে এখানে আছে 2002 বর্গ সেমি আছে, তাহলে এটাই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। আর এখানে যে একমুখ খোলা যে লম্ব বৃত্তাকার চোঙটা আছে, চোঙাকৃতির যে পাত্র আছে, এর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী হবে, তাহলে দেখো একটা হচ্ছে এই বক্রতল আছে আর একটা বৃত্তাকার সমতল আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কী হবে, বা পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h। তাহলে এর সঙ্গে যোগ হবে এই বৃত্তাকার যে সমতল আছে, ঠিক আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr²। ওকে, তাহলে এই বৃত্তাকার সমতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। তাহলে এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h, আর বৃত্তাকার সমতলের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে এই দুটো যোগ করে দেবো, তাহলে πr²। ওকে,
এবারে দেখো আমরা এখান থেকে যদি একটু কমন নিয়ে নিই, তাহলে দেখো এর মধ্যে পাই আছে, এর মধ্যে পাই আছে, তাহলে পাই কমন নিলাম। আবার দেখো এর মধ্যে আর আছে, এর মধ্যেও আর আছে, পাই আর কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 2h পড়ে আছে, প্লাস এখান থেকে দেখো পাই কমন চলে গেছে। আর স্কোয়ার মানে কি দুটো আর গুণ হয়ে আছে, তো একটা আর যদি কমন চলে যায় আরও একটা আর পড়ে আছে, সেটা এখানেই বসিয়ে দিলাম, সমান 2002। এবার দেখো পায়ের মান হচ্ছে 22/7, আর আর মানে ব্যাসার্ধ আমরা বের করে রেখেছি দেখো 7 সেন্টিমিটার, ইন্টু 2h প্লাস এখানে আর আছে, আর মানে ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। এবার দেখো এই 7 আর এই 7 কেটে দিলাম, তাহলে 2h প্লাস 7 সমান এই 2002। দেখো এই যে 22টা দেখো এদের সঙ্গে গুণ হয়েছিল, তো এটাকে যদি আমরা ডান পক্ষে নিয়ে আসি তাহলে কী হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই 2002 এর নিচে চলে আসবে, তাহলে 22টা এখানে চলে আসলো। ওকে, এখন আমরা এবার একটু কাটাকাটি করে নেব। দেখো এই 22 দিয়ে যদি 2002কে কাটি তাহলে কত হবে তো আমরা জানি না, তাহলে 22 দিয়ে এই 2002কে ভাগ করে দেখে নেব। দেখো আমরা যদি এখানে 9 দিয়ে দিই তাহলে 9 দুখানে 18, 18 8 হাতে 1, 9 দুখানে 18 আর 1 19, তাহলে 198। তাহলে 200 থেকে যদি 198 বিয়োগ করি তাহলে কত হবে 2, আর এই 2টা নামবে, আর 22 1 22, অর্থাৎ এটা 91 হবে। ওকে, এবার দেখো 2h যেমন আছে থাকবে, এখানে 91 আছে, এই 7টা দেখো সমান বাঁদিকে +7 আছে, তাহলে এই +7টাকে যদি আমরা এদিকে আনি তাহলে -7 হয়ে যাবে। তাহলে 2h সমান 91 থেকে 7 বিয়োগ করলে আমরা কত পাবো, 84 পাবো। তাহলে এই h সমান 84, আর এই 2টা এইচের সঙ্গে গুণ হয়েছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে 84 কাটলে 42 দুখানে 84। তাহলে এখানে আমরা উচ্চতাটা পেয়ে গেলাম দেখো কত, অতএব এই h সমান 42 সেন্টিমিটার পেয়ে গেলাম। আমাদের কাছে কিন্তু উত্তর জানতে চেয়েছে যে পাত্রটিতে কত লিটার জল ধরবে, হিসাব করে লিখি। তো এখানে দেখো পাত্রটা একটু দেখে নাও, জল মানে কোথায়, জলটা ধরবে কোথায়, এই ভিতরে, তাহলে এই ভিতরে কিন্তু জলটা থাকবে, আর এই ভিতরের জায়গাটাকে আমরা কি বলি, আয়তন বলি। অর্থাৎ এবার কিন্তু আমাদের এই পাত্রের আয়তনটা বের করতে হবে। দেখো ব্যাসার্ধ তো আমরা জেনে গেছি 7 সেন্টিমিটার, আর উচ্চতাও দেখো 42, এই এইচের মানটা কিন্তু আমরা 42 সেন্টিমিটার পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এই পাত্রের আয়তন মানে এই পাত্রের মধ্যে কতটা জল ধরবে সেটাই হবে কিন্তু পাত্রের আয়তন, অর্থাৎ পাত্রের আয়তন যতটা হবে ঠিক তত পরিমাণ এর মধ্যে জল ধরবে। তাহলে এই যে লম্ব বৃত্তাকার পাত্র আছে এর আয়তনটা বের করব। দেখো তাহলে অতএব লম্ব বৃত্তাকার পাত্রের আয়তন সূত্রটা কি আছে, পাই আর স্কোয়ার এইচ। দেখো পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর মানে কি ব্যাসার্ধ, দেখো আমরা ব্যাসার্ধ কিন্তু আগেই বের করে রেখেছি, ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে আমরা আর স্কোয়ার আছে, তার মানে দুবার লিখে নেব, 7 দুবার গুণ করে নেব, আর এইচের মানটা দেখো এই 42 বের করে রেখেছি, তাহলে এই 7 আর এই 7 কেটে দিলাম। তাহলে দেখো এখানে 22, 7 আর 42 এদের গুণ করতে হবে। প্রথমে আমরা 22 আর 7 গুণ করব। দেখো যদি এই 22কে 7 দিয়ে গুণ করি, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14, 1 15, 154। ওকে, তার সঙ্গে আবার 42 গুণ করতে হবে, তাহলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 0 হাতে 1, 2 একে 2 আর 1 3, 4 4 16, 6 হাতে 1, 4 5 20 আর 1 21, 21 1 হাতে 2, 4 একে 4 আর 2 6, তাহলে এটা 8 6 4 6। তাহলে দেখো 6468 পাবো, 6468, যেহেতু এটা আয়তন তাহলে ঘন, যেহেতু সেমি এককই ছিল তাহলে ঘন সেমি। ওকে, কিন্তু আমাদের উত্তরটা দেখো কি চাইছে, যে এই পাত্রের মধ্যে কতটা কি পরিমাণ জল ধরবে সেটাই কিন্তু আমাদের জানতে চেয়েছে। তো আমরা কি জানি, আমরা দেখো যে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। আমরা জানি যে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। ঠিক আছে, কিন্তু আমাদের উত্তরটা বেরিয়েছে দেখো 6468 ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে বলো তো এই সেন্টিমিটারকে ডেসিমিটারে নিয়ে যাব।
তো আমরা সেন্টিমিটারকে যদি ডেসিমিটার নিয়ে যাই তাহলে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হয়। কেন বলো তো? কারণ সেন্টিমিটারের ঠিক আগে আছে ডেসিমিটার, তাহলে নিচে থেকে উপরের দিকে যাচ্ছে মানে ভাগ হবে। আর যেহেতু সেন্টিমিটারের ঠিক এক ঘর আগেই আছে ডেসিমিটার, তার মানে একের পিঠে একটা শূন্য, 10 দিয়ে ভাগ করতে হবে। দেখো তাহলে 6468কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা মানে সেন্টিমিটারটা ডেসিমিটারে চলে যাবে। কিন্তু তার আগে দেখো এখানে ঘন কথাটা আছে। তো আমি কি বলেছিলাম যে ঘন বর্গ থাকলে, দেখো বর্গ কথা থাকলে যে কটা শূন্য আসবে তা ছাড়াও একটা শূন্য এক্সট্রা নিতে হবে। আর ঘন কথাটা থাকলে কি বললাম, যে কটা শূন্য আসবে ঘন কথা থাকলে দুটো শূন্য কিন্তু এক্সট্রা নিতে হবে। তো এখানে দেখো এই ঘন কথাটা আছে, হয় আমরা এই 10টাকে এরকম 3বার গুণ করে নেব, ঘন মানে কিউব বোঝায়, এখানে 10 × 10 × 10 তিনটে 10 গুণ করে নিলেও হবে। আর তা না হলে দেখো আমি সেন্টিমিটার থেকে যেহেতু ডেসিমিটারে যাচ্ছি তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। তা সত্ত্বেও একটা শূন্য আসছে কিন্তু ঘন আছে বলে আরও দুটো শূন্য কিন্তু এখানে এক্সট্রা নিতে হবে। তুমি এখানে তিনটে 10ও গুণ করে নিতে পারো, সেই তিনটে 10 গুণ করলে ও কিন্তু 1000 হবে। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে, ঘন সেমি থেকে ঘন ডেসিমিটার হয়ে যাবে। এবার দেখো আমরা যদি 6468কে 1000 দিয়ে ভাগ করি তো নিচে দেখো তিনটে শূন্য আছে, তাহলে উপরে কী হবে, 3 ঘর পরে দশমিক আসবে। তার মানে 6 4 6 8, 3 ঘর পরে মানে 1 2 3, এখানে দশমিকটা আসবে। তাহলে ঘন ডেসিমি, তাহলে ওই লম্ব বৃত্তাকার পাত্রে জল ধরবে কত, 6.468 ঘন ডেসিমিটার। তাহলে উত্তরটা আমাদের লিখে দিতে হবে। দেখো যে অতএব পাত্রটিতে জল ধরবে সমান 6.468 ঘন ডেসিমি। ওকে, আর এটাই হবে অ্যান্সার। এরপরে আমরা এই 8 দাগে অঙ্কটা করব। কি আছে দেখো, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 লিটার জলসেচ করতে পারে তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলো লিটার জল সেচ করবে, হিসাব করে লিখি। 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। দেখো আগে আমরা 7 দাগের অঙ্ক করার সময় বলছিলাম যে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার ধরে নিয়ে অঙ্ক করতে হয়। ওকে, তো এখানে দেখো আমাদের একটা পাইপ আছে, সেই পাইপের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 14 সেন্টিমিটার। তার মানে এখান থেকে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব, কারণ একে 2 দিয়ে ভাগ করব, ব্যাসার্ধ 7 সেমি পেয়ে যাব। এখানে দেখো পাম্প সেটটি মিনিটে 2500 লিটার জল সেচ করছে, তাহলে আমাদের উত্তর চাইছে পাম্পটি 1 ঘন্টায় কত কিলো লিটার জল সেচ করবে, হিসাব করতে, সেটাই আমাদের কাছে জানতে চাইছে। ওকে, অঙ্কে একটা পাইপের কথা বলা হয়েছে, তো পাইপের চিত্রটা এখানে এঁকেছি। দেখো এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি। তো এই পাইপের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে, ব্যাস মানে কোনটা, ব্যাস কিন্তু এখান থেকে এইটা, তো এখান থেকে এইটা কত বলা আছে, এটা বলা আছে কিন্তু এই 14 সেমি। ওকে, আর ব্যাসার্ধ, তাহলে ব্যাস বলা আছে, ব্যাসার্ধটা কত হবে, ব্যাসার্ধ মানে কিন্তু এর অর্ধেক, ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ, অর্থাৎ এখান থেকে এইটুকু হবে ব্যাস, সেটা এই স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর এর মানটা কি হবে, এই 14কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 7 দুগুণে 14 সমান 7 সেন্টিমিটার অর্থাৎ সেমি। ওকে, অঙ্কে দেখো আর একটা কথা বলা আছে, একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে। তো এখানে দেখো, এখানে যদি জলের পরিমাণের কথা এটা বলা থাকতো বা এটা যদি জলের পরিমাণ হতো তাহলে এখানে কিন্তু মিটার থাকতো না, এখানে থাকতো লিটার। ঠিক আছে, কিন্তু এখানে মিটার আছে, কারণ যদি জলের পরিমাণ থাকতো তাহলে এখানে লিটার লেখা থাকতো, কিলো লিটার, হেক্টর লিটার, ডেসিলিটার এরকম থাকতো, কিন্তু এখানে বলা আছে দেখো 2500 মিটার। তার মানে এইটা থেকে আমাদের বুঝতে হবে এটা কিন্তু জলের পরিমাণ না, তাহলে এটা কার মাপ, এটাই হবে এই যে পাইপের কথা বলেছি, পাইপের উচ্চতা হবে কিন্তু এটাই। ওকে, দেখো তাহলে পাইপের উচ্চতাটা এইটা হবে উচ্চতা, তাহলে এই উচ্চতাটা কি হবে, এইচ সমান 2500 মিটার। এবার একটা জিনিস খুব ভালো করে দেখো, একই অঙ্কের মধ্যে এটা সেন্টিমিটার আছে আর এটা মিটার আছে, তো দুরকম একক হলে চলবে না, তাহলে আমাদের কি করতে হবে, একই এককে পরিণত করতে হবে। তো আমরা কি করব, এই সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে যাব। তাহলে দেখো আমি প্রথমে অঙ্কটা এইভাবে শুরু করব যে পাইপের ব্যাসার্ধ সমান, তাহলে 14কে এই 2 দিয়ে ভাগ করব, 7 দুগুণে 14, তাহলে 7 সেমি। সেমিটাকে আমরা মিটারে নিয়ে যাব। তো সেমিটা মিটারে নিয়ে গেলে কি করতে হয়, দেখো আমি এখানে লিখে নিয়েছি, দেখো কিলোমিটার, হেক্টোমিটার,
ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো আমাদের আছে সেন্টিমিটারে, এই সেন্টিমিটারে আছে। তো এই সেন্টিমিটারটাকে কোথায় নিয়ে যাব? এই মিটারে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে সেন্টিমিটার থেকে মিটার, তাহলে এখান থেকে দেখো এই সেন্টিমিটার থেকে ডেসিমিটার, তারপরে মিটার, অর্থাৎ দু ঘর, এখান থেকে এক ঘর, এখান থেকে আর এক ঘর, তাহলে দু ঘর মানে কি এক একটা ঘরের জন্য 10 করে, তাহলে 2 ঘর মানে একের পিঠে 2টো শূন্য। আর যেহেতু এই নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছে, তার মানে ভাগ করতে হবে। তাহলে দেখো নিচে থেকে উপরের দিকে যাচ্ছে, কারণ মিটার এই সেন্টিমিটার আছে এখানে আর মিটার আছে এখানে, তাহলে এই সেন্টিমিটার থেকে মিটারে যাচ্ছে, তাহলে কী হবে 100 দিয়ে ভাগ করতে হবে। দেখো তাহলে এই 7 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে গেলে এই 7কে 100 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে? এই 0.07, তাহলে এটা মিটার হয়ে যাবে। আর পাইপের উচ্চতা, দেখো উচ্চতা এইচ সমান 2500 মিটার, তাহলে 2500 মিটার। তো এবার দেখো এই পাইপের ভিতর দিয়ে কি জল যাচ্ছে, আর জলের পরিমাণ আমাদের উত্তর চাইছে। তো জলটা কোথা দিয়ে যাবে? এই পাইপের ভিতর দিয়ে কিন্তু এইভাবে প্রবাহিত হচ্ছে, পাইপের ভিতর দিয়ে। তাহলে ভিতরের জায়গাটাকে কি বলা হয়? ভিতরের জায়গাটাকে বলা হয় আয়তন। তার মানে আমরা পাইপের আয়তন বের করব। দেখো এই পাইপের আয়তন যা হবে সেটাই কিন্তু 1 মিনিটে এই পাইপের ভিতর দিয়ে তত পরিমাণ জল প্রবাহিত হচ্ছে, মানে তত পরিমাণ জল কিন্তু এই পাইপের ভিতর দিয়ে যাচ্ছে। ওকে, মানে 1 মিনিটে এর আয়তন যতটা হবে ঠিক 1 মিনিটে সেই পরিমাণ জল কিন্তু এই পাইপের ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন কি করব? এই পাইপের আয়তনটা বের করব। দেখো তাহলে অতএব আয়তন সূত্রটা কি আছে? পাই আর স্কোয়ার এইচ। আয়তন যেহেতু তাহলে ঘনমিটার হবে। পায়ের মান দেখো 22/7, আর মানে ব্যাসার্ধ 0.07 মিটার, স্কোয়ার আছে দুবার লিখে দেবো 0.07 ইন্টু 0.07 ইন্টু, আর উচ্চতা হচ্ছে 2500। এবার দেখো এই দশমিক তুলে 1 আসবে, আর 2 ঘর পরে দশমিক মানে 2টো শূন্য, এখানেও তাই দশমিক তুলে 1 আর 2 ঘর পরে দশমিক মানে 2টো শূন্য আসবে। দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এবারে এই 7 আর এই 7 কেটে দিলাম, এখানে তো দশমিক আর শূন্য নেই, কারণ দশমিক উঠে গেছে, আর বাঁদিকে শূন্যর কোনো দাম নেই। এই 25 দিয়ে যদি 100কে কাটি, তাহলে 4 25 100, 2 দিয়ে কাটলে 2 দুকোণে 4, আর 11 দুকোণে 22। তাহলে এখানে কি কি আছে দেখো, 11 আছে আর এখানে একটা 7 আছে, বাঁদিকে শূন্যর কোনো দাম নেই, তাহলে 7 11 77, আর নিচে 2, তাহলে এত ঘন মিটার। ওকে, এবার দেখো এই ঘনমিটারটাকে আমরা ডেসিমিটারে নিয়ে যাব, কারণ আমাদের এখানে জলের পরিমাণ বের করতে বলেছে। তাহলে ঘন মিটারকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। কেন? কারণ 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। তাহলে দেখো এখানে আছে, এবার মিটারে আছে, এটা মিটার এককে আছে, তাহলে এই মিটার থেকে এবার আমরা কোথায় নিয়ে যাবো? ডেসিমিটার। তাহলে এখান থেকে ঠিক 1 ঘর নিচে নামবে। দেখো এবারে কিন্তু এই উপর থেকে নিচের দিকে নামছে, তার মানে উপর থেকে নিচের দিকে নামলে কি হয়? গুণ হবে। ওকে, আর 1 ঘর পরে মিটারের ঠিক 1 ঘর পরে ডেসিমিটার আছে, তার মানে 1-এর পিঠে একটা শূন্য দিয়ে গুণ হবে। তাহলে 77-এর 2 ইন্টু 10, ঠিক আছে। কিন্তু আমি 7-এর অঙ্ক করার সময় কি বলেছিলাম? বর্গ থাকলে একটা শূন্য এক্সট্রা নিতে হবে, আর ঘন থাকলে কি করতে হয়? 2টো শূন্য এক্সট্রা নিতে হয়। ওকে, তো এখানে ঘন আছে, তাহলে এখানে আমরা 2টো শূন্য এক্সট্রা নিতে পারি, বা এখানে আরও 2টো 10 গুণ করে নিতে পারি, ঠিক আছে। ঘন মানে কিউব বোঝায়, আর কিউব মানে কি 3 মানে এটা 3 বার নিতে হয়। ওকে, বর্গ হলে 2 বার নিতে হয়, ঘন হলে 3 বার। তো এখানে আমরা 2টো শূন্য এক্সট্রা নিয়ে নিতে পারি, না হলে এরকম করতে পারি 10 ইন্টু 10, তাহলে এটা কি হবে? ঘন ডেসিমিটার। ওকে, তাহলে দেখো এই 2 দিয়ে যদি একটা 10 কাটি, তাহলে 5 হবে, আর তো কি নিচে কিছু নেই, মানে কাটাকাটি হবে না। তাহলে 5 দিয়ে 77 গুণ করলে 5 7 35-এর 5 হাতে 3, 5 7 35, 35 আর 3 38, আর এখানে দেখো 2টো 10 গুণ করলে এখানে 10 10 100, তাহলে এখানে 2টো শূন্য বেড়ে যাবে। এত ঘন ডেসিমিটার। কারণ এটা ঘন ডেসিমিটার করে নিয়েছি, কারণ আমাদের একটা সূত্র দেখবে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার আছে, এই জন্যই কিন্তু এই মিটার থেকে আবার আমরা ডেসিমিটারে নিয়ে আসলাম। এবার দেখো এই যে আয়তনটা আমরা পেলাম 38,500 ঘন ডেসিমিটার, এটা কিন্তু এত পরিমাণ, এই পরিমাণ জলটা কিন্তু এই পাইপের ভিতর দিয়ে 1 মিনিটে বেরোচ্ছে। ওকে, তো 1 মিনিটে যদি বেরোয় এত ঘন ডেসিমিটার জল, তাহলে 1 ঘন্টায় কী পরিমাণ জল বের হবে বা জল সেচ করতে পারবে, সেটাই কিন্তু আমাদের উত্তর জানতে চেয়েছে। দেখো তাহলে 1 মিনিটে পাইপ দিয়ে জল সেচ হয়, 1 মিনিটে পাইপ দিয়ে জল সেচ করে 1
38,500 ঘন ডেসিমি, এটা রাফ করেছিলাম। ওকে, তো 1 ঘন্টায় আমাদের কাছে জানতে চাইছে যে 1 ঘন্টায় কি পরিমাণ জলসেচ করবে, সেটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো 1 ঘন্টা সমান 60 মিনিট হয়, তাহলে 60 মিনিটে পাইপ দিয়ে জলসেচ করে 38,500, তাহলে 1 মিনিটে যদি এইটা হয় আর 60 মিনিটে কত হবে, এর সঙ্গে 60 গুণ হয়ে যাবে, তাহলে ঘন ডেসিমিটার। তো আমরা গুণ করব, দেখো এই 6 দিয়ে আমরা 385কে গুণ করবো, দেখো 5 6 30 0, হাতে 3, আবার 6 48, 48 49 50 51, 51 1, হাতে থাকলো 5, আর 3 6 18, 18 5 23, আর এখানে 2টো শূন্য আর এখানে একটা শূন্য বসিয়ে দাও, মোট 3টে শূন্য, তাহলে এটা ঘন ডেসিমি। ওকে, এবার দেখো আমরা জানি যে 1 লিটার সমান 1 ঘন ডেসিলিটার ডেসিমিটার, তাহলে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। তার মানে এখানে দেখো 23,10,000 আছে, ঠিক আছে, 23,10,000 ঘন ডেসিমিটার, তাহলে এত ঘন ডেসিমিটার মানেই 23,10,000 লিটার, তাহলে এইটা ঘন ডেসিমিটার থেকে আমরা লিটারে নিয়ে আসবো, তাহলে এটা লিটার হয়ে যাবে। ওকে, কেন, দেখো 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার আছে, তাহলে এত ঘন ডেসিমিটার সমান এত লিটারই হবে নিশ্চয়ই। ওকে, কিন্তু আমাদের উত্তরটা চেয়েছে, দেখো কিলোলিটার এককে উত্তরটা জানতে চেয়েছে, তো এখানে তো আমাদের লিটার এসেছে, তো এই লিটারটাকে আমাদের কি করতে হবে, কিলোলিটারে নিয়ে যেতে হবে। তো লিটার কিলোলিটারে নিয়ে গেলে কি হবে, দেখো দেখো এটা কিলোমিটার ছিল, এখন মনে করো লিটার আছে, কিলোলিটার, এই হেক্টোলিটার, ডেকালিটার, এখানে হবে লিটার, ঠিক আছে, এটা হবে লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তো আমাদের লিটার থেকে, লিটারটা কোথায়, এই আছে লিটার, এই লিটার থেকে নিয়ে যাব, দেখো এই লিটার থেকে কোথায় যাব, এই কিলোলিটারে যাব, তাহলে ক ঘর হচ্ছে, দেখো 1 2 3, অর্থাৎ দেখো 3 ঘর উপরে যাচ্ছে, তার মানে 1-এর পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে লিটার থেকে কিলোলিটারে যেতে গেলে আমাদের কি করতে হবে, 1-এর পিঠে 3টে শূন্য অর্থাৎ 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 23,10,000 কে এই 1000 দিয়ে আমরা ভাগ করব, এত কিলোলিটার। তাহলে দেখো 1 2 3টে আর নিচেও 3টে শূন্য কেটে দাও, তাহলে 2310 কিলোলিটার। তাহলে আমাদের এটাই উত্তরটা আমরা লিখে দেব, দেখো পাম্পটি 1 ঘন্টায়, অতএব পাম্পটি 1 ঘন্টায় 2310 কিলোলিটার জলসেচ করবে। আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা এই 9 দাগের অঙ্কটা করব। দেখো 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। দেখো এখানে একটা গ্যাস জারের কথা বলা আছে, যার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। এবার দেখো ওই গ্যাস জারে কি আছে, কিছু জল আছে, কতটা কিন্তু বলা নেই, কিছু জল আছে। ওকে, ওই জলে 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাস এবং 5 সেমি লম্বা একটা নিরেট লোহার টুকরো, যে টুকরোটা হচ্ছে এই লম্ব বৃত্তাকার চোঙাকৃতি একটা লোহার টুকরো, সেই জলের মধ্যে ডোবানো হচ্ছে। তাহলে জলের তলটা কতটা উপরে উঠবে সেটাই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। ওকে, দেখো তাহলে অঙ্কে দেখো একটা গ্যাস জারের কথা বলেছে, তাহলে গ্যাস জারটা দেখো এখানে আমি এঁকে নিয়েছি। এই গ্যাস জারে মনে করো এতটা জল আছে। ওকে, গ্যাস জারের মধ্যে কিছু জল আছে, কতটা জল আছে কিন্তু বলেনি, বলছে কিছুটা জল আছে। তারপরে কি করছে, এই গ্যাস জারের মধ্যে 5.6 সেমি দৈর্ঘ্যের 5 সেমি লম্বা একটা নিরেট লোহার লম্বা বৃত্তাকার চোঙাকৃতির টুকরো এর মধ্যে ডোবানো হচ্ছে। মনে করো একটা লোহার টুকরো ডোবানো হচ্ছে যেটা চোঙাকৃতি। ওকে, চোঙাকৃতি এই টুকরোটা এই গ্যাস জারের মধ্যে
ডোবানো হলো। তাহলে গ্যাস জারে কী ছিল? জল ছিল। জলতলটা তখন এই পর্যন্ত ছিল। যখনই এই যে চোঙাকৃতি লোহার টুকরোটা যখনই এই গ্যাস জারের জলের মধ্যে ডোবানো হলো, সম্পূর্ণ ডোবানো হলো, তখন মনে করো জলতলটা কতটা ছিল? প্রথমে এই পোর্শন জলতল ছিল, তারপরে এই জলতলটা বেড়ে মনে করো এখানে চলে গেছে। তাহলে প্রথমে দেখো যখন গ্যাস জারের মধ্যে জল ছিল তখন এই পর্যন্ত জল ছিল। যখনই ওই যে লোহার টুকরো, চোঙাকৃতির নিরেট লোহার টুকরোটা যখন এই গ্যাস জারের জলের মধ্যে সম্পূর্ণ ডোবানো হলো, তখন সেই জলের তলটা বেড়ে এখানে ছিল, এখান থেকে বেড়ে এই পর্যন্ত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটার উচ্চতা কতটা আমরা জানি না, এটাই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো যে গ্যাস জার আছে, এই গ্যাস জারের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? এখান ব্যাস মানে কি? এখান থেকে এইটা, তাহলে ব্যাসের দৈর্ঘ্য দেখো বলে দিয়েছে 7 সেমি। এখানে এই 7 সেমি হচ্ছে 7 সেমি। তাহলে এর ব্যাসার্ধ কত হবে? এখান থেকে এইটুকু হবে ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধকে যদি আমরা দেখো, এই ব্যাসার্ধকে যদি আমরা এই ক্যাপিটাল আর ধরি, তাহলে এই আর সমান কী হবে? এই 7/2 সেমি হবে। কারণ দেখো পুরো ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 7 সেমি, তাহলে ব্যাসার্ধ কী হবে? ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হয়। আরেকটা জিনিস দেখো, এখানে যে জলতলটা কতটা উঠবে সেটা তো আমরা জানি না। তাহলে জলতল কতটা উঠলো? আগে দেখো প্রথম অবস্থায় জলের তল ছিল এই পর্যন্ত। যখনই এই চোঙাকৃতি বস্তু, লোহার বস্তুটা যখন এই গ্যাস জারের জলের মধ্যে সম্পূর্ণ ডোবানো হলো, তখন জলতলটা উঠে এখানে চলে আসলো। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই যে উচ্চতাটা দেখো, এখান থেকে এই উচ্চতাটা আমরা এখানে এই ক্যাপিটাল এইচ ধরে নেব। ঠিক আছে, এবারে একটা জিনিস খুব ভালো করে দেখো, এই যে চোঙাকৃতি যে লোহার বস্তুটা যখন এর মধ্যে ডোবানো হলো, তাহলে জলতলটা এতটা উঠলো, অর্থাৎ এই চোঙাকৃতি বস্তুর আয়তন যা হবে এখান থেকে এই যে এই পজিশন, এইটুকুর আয়তন নিশ্চয়ই তাই হবে। কারণ দেখো এই চোঙাকৃতি লোহার টুকরোটা যখনই এই গ্যাস জারের মধ্যে ডোবানো হলো, জলের মধ্যে ডোবানো হলো, তখন জলতলটা এখান থেকে এখানে উঠে গেল। অর্থাৎ এই চোঙাকৃতি লোহার টুকরের আয়তনটা যতটা হবে, ঠিক এই যে এই পজিশনের যে জলটা আছে এই জায়গার আয়তনটা ঠিক তাই হবে। অর্থাৎ এইটার আয়তন সমান এই আয়তনটা হবে। ওকে, দেখো এই যে লোহার টুকরো, চোঙাকৃতি যে লোহার টুকরোটা আছে, এই চিত্রটা আমরা একটু বাইরে আঁকবো, দেখে নাও। মনে করো একটু বড় করে আঁকছি এই চিত্রটা। এর দেখো ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। ব্যাস মানে কোনটা? ব্যাস মানে এখান থেকে এইটা। তাহলে ব্যাসার্ধ, এখানে ব্যাসটা কত বলে দিয়েছে? ব্যাসটা বলে দিয়েছে দেখো 5.6 সেমি। তাহলে 5.6 সেমি। আর এই অঙ্ক দেখো সব মানগুলো বলেছে সেমি এককে, সুতরাং এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে ব্যাসার্ধ মানে এখান থেকে এইটুকু হবে ব্যাসার্ধ। ওকে, তার মানে দেখো এখান থেকে এইটুকু হবে ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করব। তাহলে একে আমরা, এই যে ব্যাস আছে, ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 5.6কে যদি আমরা এই 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা কাটলে কি হবে? দেখো 2 দুকানে 4, তারপরে 0.1 থাকবে 16, 8 দুকানে 16। তাহলে এইটা থেকে আমরা এই 2.8 সেমি পেয়ে যাব। কিন্তু এই যে লোহার যে চোঙাকৃতি যে লোহার টুকরো আছে, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য পাবো, আর এর উচ্চতাটা হচ্ছে এখান থেকে এইটা। তাহলে এই উচ্চতাটা কত বলছে? এটা এইচ। ঠিক আছে, তাহলে এই উচ্চতাটা বলছে দেখো 5 সেমি বলে দিয়েছে। তাহলে এটা 5 সেমি। তার মানে এই যে লোহার টুকরের এর আয়তন যা হবে, এখান থেকে এইটুকুর আয়তন কিন্তু তাই হবে, সমান হবে। কেন বলো তো? কারণ এই লোহার টুকরো, এই যে চোঙাকৃতি লোহার টুকরোটা এই গ্যাস জারের জলের মধ্যে ডোবানোর ফলেই কিন্তু জলতলটা এখান থেকে এখানে উঠে গেছে। অর্থাৎ এই চোঙাকৃতি লোহার টুকরের আয়তনটা যা হবে, এর আয়তন মানে কি? ভিতরের জায়গাটা, আয়তনটা যা হবে এই জায়গার আয়তন তাহলে তাই হবে। ওকে, তাহলে অঙ্কটা আমরা এইভাবে শুরু করব। প্রথমে আমরা দেখো এই যে এখান থেকে জলতলটার এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা কত? আমরা এইচ, ক্যাপিটাল এইচ ধরে নিয়েছি। তো এই কথাটা আমরা প্রথম লিখব। দেখো ধরি জলতল এইচ সেন্টিমিটার উপরে উঠবে। ওকে, তাহলে আমরা সরাসরি এখানে শর্তানুসারে লিখতে পারি। দেখো যে শর্তানুসারে তাহলে এই জায়গার আয়তন আর এই যে লোহার টুকরোর আয়তন নিশ্চয়ই সমান হবে। তাহলে এই জায়গার আয়তনটা কি হবে? দেখো পাই আর স্কোয়ার এইচ। পাই আর কিন্তু দেখো এর আর হচ্ছে ক্যাপিটাল আর ধরেছি, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার, আবার ক্যাপিটাল উচ্চতাটা দেখো ক্যাপিটাল এইচ আছে, তাহলে এটা কিন্তু এই জায়গার আয়তন। ওকে, তাহলে এই আয়তনটা কার আয়তনের সঙ্গে সমান হবে? এই যে চোঙাকৃতি লোহার টুকরের আয়তন। তাহলে এর আয়তনের সূত্রটা কি হবে? পাই আর স্কোয়ার, এর আর কিন্তু দেখো স্মল লেটার নিয়েছি,
তাহলে আর স্কোয়ার, আর এইচ হচ্ছে স্মল লেটার। তাহলে এইটার আয়তন সমান এই লোহার টুকরো, অর্থাৎ যে টুকরোটা জলে ডোবানো আছে এই লোহার টুকরোর আয়তনটা সমান। ওকে, দেখো এদিকে পাই আছে আর এদিকে পাই আছে, সমান উভয় দিকে পাই আছে, তাহলে পাইটা কেটে দিলাম। আর স্কোয়ার, তাহলে ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর এর মান দেখো 7/2 সেমি বের করে রেখেছি, তাহলে 7/2 স্কোয়ার আছে, তাহলে এর স্কোয়ার দিয়ে দিলাম ইন্টু এইচ সমান, এখানে স্মল আর স্কোয়ার, তাহলে স্মল আর এর মান দেখো 2.8 বের করে রেখেছি, তাহলে 2.8 এর স্কোয়ার ইন্টু এইচ। এইচের উচ্চতা দেখো 5 সেন্টিমিটার বলা আছে, এইচ সমান 5। ওকে, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা দুবার লিখে নেব। তাহলে 2.8 ইন্টু 2.8 ইন্টু 5। ওকে, এবার দেখো যেহেতু আমাদের এখানে দেখো এইচ এর মান মানে কি, এর এখান থেকে এই উচ্চতাটা জলতল কতটা উঠবে এই উচ্চতাটা আমাদের বের করতে হবে, অর্থাৎ এই ক্যাপিটাল এইচ এর মানটা বের করব। তাহলে এই ক্যাপিটাল এইচ সমান এদিকে যেমন আছে তেমন বসিয়ে দেবো। প্রথমে দেখো 2.8 ইন্টু 2.8 ইন্টু 5। ওকে, আর এখানে দেখো 7-এর 2 দুবার আছে, স্কোয়ারের জন্য দুবার, তো এইটা যখন দেখো এটা বাম পক্ষে আছে, তো এটা যখন ডান পক্ষে যাবে কি হয়, উল্টে বসবে। ওকে, তাহলে আমরা উল্টে বসাবো একেবারে। দেখো তাহলে এটা 2/7 ইন্টু 2/7। কেন উল্টে বসে বলো তো? দেখো এই জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি কেন উল্টে বসে। কারণ দেখো মনে করো এই 2.8-এর নিচে আসবে 7-এর 2, তাহলে পরের লাইনে কী হবে, এটা তো ভাগে আছে, তাহলে এই 2.8 এটা গুণ হলে এটা উল্টে হবে, 2/7 হবে। ওই জন্য আমরা একেবারে এখানে কি করেছি, উল্টেই বসিয়েছি। ওকে, এবারে দেখো এখানে এই দশমিকের জন্য নিচে কি আসবে, 1 আসবে, আর 1 ঘর পরে দশমিক মানে একটা শূন্য। এখানেও দেখো দশমিক আছে, তাহলে নিচে 1 আসবে, আর 1 ঘর পরে দশমিক মানে একটা শূন্য আসবে। ওকে, এখন যদি আমরা একটু কাটাকাটি করি, দেখো এই 7 দিয়ে 28কে কাটলে 4 7 28, আবার এই 7 দিয়ে 28কে কাটলে 4 7 28। এখন দেখো এই 5 দিয়ে যদি 10কে কাটি তাহলে 5 2 10, এই 2 আর এই 2 কেটে দিলাম, আর এই 2 দিয়ে যদি 10কে কাটি তাহলে এখানে 5। ওকে, তাহলে উপরে দেখো আর কিছু নেই, দুটো 4 আছে আর নিচে 5 আছে, বা এই এইচ সমান 4 আর 4 গুণ করলে 16, আর নিচে 5 আছে, সমান। দেখো উপরে যেহেতু বড় তাহলে আমরা একটু ভাগ করে নেব। 5 দিয়ে যদি 16কে ভাগ করি তাহলে 3 5 15, 1 এই দশমিক দিয়ে 0, আর এখানে 5 দুকানে 10। তাহলে আমরা কত পেলাম, দেখো উপরে যেহেতু বড় ভাগ করে আমরা কত পাচ্ছি, এই 3.2 পাচ্ছি। অতএব এই এইচ সমান সমান এই 3.2। তার মানে দেখো আমরা এই যে উচ্চতাটা আমরা ক্যাপিটাল এইচ ধরে নিয়েছিলাম, তাহলে এই উচ্চতাটা আমরা পেয়ে গেলাম কত, এখান থেকে এই উচ্চতাটা কত, এই 3.2 সেমি পেয়ে গেলাম। তাহলে উত্তরটা আমরা লিখব, দেখো অতএব জলতল 3.2 সেমি উপরে উঠবে, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এটা রাফ করেছিলাম। এরপরে দেখো এই 10-এর অঙ্কটা করব। কি আছে দেখো, একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। দেখো এখানে একটা চোঙাকৃতি স্তম্ভের কথা বলেছে, যার বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 264 বর্গমিটার, যেহেতু ক্ষেত্রফল তাই এখানে বর্গমিটার আছে। আর ওই চোঙাকৃতি স্তম্ভের আয়তনটাও বলা আছে দেখো 924 ঘনমিটার, যেহেতু আয়তন এই জন্য কিন্তু ঘনমিটার। এখানে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য কত বলা নেই, আর উচ্চতা কত বলা নেই, ঠিক আছে, সেই দুটোই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে, ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য কত আর উচ্চতা কত। তো এখানে দেখো আমরা ব্যাসার্ধ ধরে নেব আর উচ্চতা ধরে নেব এইচ। তো ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করব, তার সঙ্গে 2 গুণ করলে আমরা ব্যাস পেয়ে যাব, আর উচ্চতাটা এইচের মানটা বের করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। ওকে, অঙ্কে বলা আছে দেখো একটি লম্বা চোঙাকৃতি স্তম্ভ। তো এখানেই দেখো একটা চোঙাকৃতি স্তম্ভের চিত্র আমি এঁকে নিয়েছি। তো এখানে দেখো এর যে ব্যাসের দৈর্ঘ্য কত জানি না, তাহলে ব্যাসার্ধটা কত, এখান থেকে ব্যাসার্ধ মানে এখান থেকে এইটা, তাহলে এই ব্যাসার্ধটা আমরা ধরে নেব আর, এখানে মিটার একক আছে তাহলে আর মিটার। ওকে, তাহলে এই ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি আর, মানে এখান থেকে এটা আর। উচ্চতা মানে কোনটা, এখান থেকে এইটা হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতাটাও কত আমরা জানি না, এটা আমরা ধরে নেব এই উচ্চতাটা মনে করো এইচ মিটার। ওকে, তো আমাদের অঙ্কে বলা আছে দেখো বক্রতলের ক্ষেত্রফল। তো বক্রতল মানে কোনটা, বক্রতল মানে কিন্তু শুধু এই তলটা, মানে এই তলের ক্ষেত্রফলটা বলা আছে
264 বর্গমিটার। বক্রতল মানে এই যে তলটা আছে, গোলাকার তলটা আর কি, ঠিক আছে, এই তলটা, বৃত্তাকার এই তলটা নয় কিন্তু, শুধু বক্রতল মানে এইটা, বক্রতল আর পার্শ্বতল একই। তাহলে এই বক্রতলের ক্ষেত্রফলটা বলা আছে কত, 264 বর্গমিটার। আর কি বলা আছে, এই চোঙাকৃতি স্তম্ভের আয়তনটাও বলা আছে। আয়তন মানে কি, এই ভিতরের জায়গাটা, এই ভিতরের জায়গাটা বলা আছে 924 ঘনমিটার। ওকে, তো প্রথমে যেটা আমরা ধরে নিয়েছি এটা আমরা প্রথমে লিখে নেব। দেখো, ধরি লম্ব চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ সমান r মিটার এবং উচ্চতা সমান h মিটার। ওকে, তাহলে এখানে আমি প্রথম লিখে নেব যে প্রথম শর্তানুসারে তাহলে প্রথম শর্তানুসারে আমাদের প্রথম কি বলা আছে, বক্রতলের ক্ষেত্রফল 264। তো এখানে আমি লিখে নেব 264 বর্গমিটার। তাহলে এই 264 বর্গমিটারটা কি, বক্রতলের ক্ষেত্রফল বলা আছে। তো বক্রতল মানে এই তলটাকে বক্রতল বলা হয়। ওকে, আর এই বক্রতলের ক্ষেত্রফল, যেহেতু আমরা এখানে বক্রতলের ক্ষেত্রফলটা লিখেছি, তাহলে এদিকে কি লিখব, এই বক্রতলের সূত্রটা লিখব। আর বক্রতলের সূত্র কি আছে, পার্শ্বতল আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র সমান। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। ঠিক আছে, তাহলে এইটা সমান সমান আমি এই 1 নং সমীকরণ লিখে রাখলাম। ওকে, এবারে দেখো দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে, এখানে আয়তনটা বলা আছে। তো আয়তনটা কত বলেছে, দেখো অঙ্কে বলা আছে 924। তাহলে এখানে কি লিখলাম, এটা আয়তন লিখলাম। আয়তন মানে কি, এই যে স্তম্ভ আছে, যে লম্ব বৃত্তাকার চোঙাকৃতি যে স্তম্ভ আছে, ওকে, এই স্তম্ভের আয়তনের সূত্র। আয়তন মানে কি, আয়তন হচ্ছে এই ভিতরের জায়গাটা। তাহলে ভিতরের জায়গাটাকে কি বলা হয়, আয়তন বলা হয়। আর আয়তন বইতে বলা আছে 924। তো এখানে যেহেতু এই 924 একটা আয়তন আছে, আয়তনের পরিমাপ আছে, তাহলে এদিকে আমরা কি লিখবো, আয়তনের সূত্রটা লিখব। আয়তনের সূত্রটা, চোঙের আয়তনের সূত্রটা কি আছে, πr²h আছে। আর এইটা আমরা ডট ডট দিয়ে এই 2 নং সমীকরণ লিখে রাখলাম। ওকে, তাহলে দেখো আমরা দুটো সমীকরণ পেলাম, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এবারে কি করব, এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। তাহলে কথাটা আমরা এইরকম লিখব, দেখো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই। ওকে, তার মানে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। দেখো, তো এখানে 2 নম্বর সমীকরণ দেখো সমান বাঁদিকে কি আছে, πr²h আছে। তাহলে এর নিচে আসবে কি, 1 নম্বর সমীকরণের সমানের বাঁদিকে যেটা আছে 2πrh সমান 2 নম্বর সমীকরণ দেখো সমানের ইকুয়াল সাইনের পরে কি আছে 924। তাহলে 924, আর 1 নম্বর সমীকরণে দেখো ইকুয়াল সাইনের পরে 264 আছে। তাহলে এর নিচে চলে আসবে 264। তার মানে এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করালাম। আর এই নিচে বসানো মানে কি, ভাগ করা বোঝায়। ওকে, দেখো এবারে দেখো উপরে দেখো পাই আছে, নিচে পাই আছে, কেটে দিলাম। উপরে এইচ আছে, নিচে এইচ আছে, কেটে দিলাম। তাহলে এখানে দেখো পাই পাই কেটে গেল, এইচ আর এইচ কেটে গেল, তাহলে থাকলো কি, এবার একটা জিনিস খুব ভালো করে দেখো, এখানে r² আছে। তাহলে r² কথা মানে কি, r² মানে কিন্তু দুটো r গুণ হয়ে থাকে। আর নিচে দেখো একটা r ছিল, তাহলে নিচে যদি একটা r থাকে, তাহলে এই r কেটে গেলে r² উপরে আছে, তাহলে উপরে আর একটা r থাকবে। তাহলে আমরা যদি কেটে দিই তাহলে কি হবে, উপরে একটা r থাকবে আর নিচে দেখো এখানে 2 আছে। তার মানে এই r আর এই r² কাটলে একটা এখানে r পাবো। ওকে, আর এখানে এই 924/264। আমরা যদি 924/264কে কাটাকাটি করি, দেখো 924কে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে কত হবে, 4 দুকানে 8, তাহলে 1 আর এখানে 2 12, 3 4ই 12, আর এখানে 4 আছে, তাহলে 4 1 4। তাহলে উপরটা 4 দিয়ে কেটে দেখো 231 পাচ্ছি। আর এই নিচেরটা যদি 4 দিয়ে কাটি 264কে, দেখো 4 6 24, তাহলে 2 আবার 24, 4 6 24। এবারে দেখো 11 দিয়ে কাটবো, তাহলে একে যদি 11 দিয়ে কাটি, দেখো 11 দিয়ে যদি আমরা এখানে ভাগ করি 231কে, তাহলে 11 দুকানে 22, তাহলে
3 থেকে 2 বাদ দিলে 1, আর এখানে 1 নামবে। তাহলে এবার 11 একে 11, তাহলে এটা 11 দিয়ে কাটলে কত পাবো? 21 পাবো। আর এটা 11 দিয়ে কাটলে দেখো 6 11 66। আবার যদি আমরা এটা 3 দিয়ে কাটি, তাহলে 3 দুগুণে 6, 3 7 21। ওকে, তাহলে আমরা কি কি পাচ্ছি দেখো, এখানে r/2 আছে সমান, উপরে দেখো 7 আর নিচে 2 আছে। দেখো উভয় পক্ষে সমান সমানের বাঁ দিকে আর ডান দিকে উপরে উপরে নিচে নিচে কাটতে পারি, তাহলে এই 2 আর এই 2 কেটে দিতে পারি। তাহলে অতএব এই r সমান সমান আমরা 7 পেয়ে গেলাম। তাহলে r এর মানটা কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম। এবার কি করব দেখো, এই r এর মানটা আমরা 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে বসিয়ে, দেখো এখানে এই 1 নম্বর সমীকরণে এই 2 নম্বর সমীকরণে r এর মানটা বসিয়ে আমরা h এর মানটা বের করে নেব। ওকে, তাহলে আমরা এই যে r এর মান r ধরে নিয়েছিলাম, এই মানটা কিন্তু আমরা কত পেয়েছি? 7 মিটার কিন্তু পেয়ে গেছি। ওকে, এবার আমরা 1 নং সমীকরণ বা 2 নং যে কোনো একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণটা নেব। 1 নম্বর সমীকরণে r এর মান বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণে এই r সমান সমান 7 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল দেখো, 1 নম্বর সমীকরণটা ছিল 2 পাই RH সমান 264। দেখো তাহলে 2 পাই মানে কি 22 এর 7, একেবারে মানগুলো বসিয়ে দিচ্ছি। আর মানে আর এর মানটা তো 7 পেয়ে গেছি, ইন্টু এইচ সমান 264। দেখো এই 7 আর এই 7 কেটে দিলাম, তাহলে বা এইচ এর মানটা দরকার, তাহলে এই এইচ সমান সমান এই 264 এর নিচে চলে আসবে। দেখো 2 × 22 আছে, তাহলে নিচে 2 × 22 চলে আসবে। দেখো তাহলে 11 দিয়ে কাটি, দেখো 11 দুখানে 22, 11 দুখানে 22, আর এখানে 4 থাকবে, 4 11 44। তাহলে এটা 11 দিয়ে কেটেছে, আর এখানে 11 দুখানে 22 হবে। আবার দেখো এই 2 দিয়ে যদি 24 কাটি, তাহলে 12 দুখানে 24, আবার এই 2 দিয়ে 12কে কাটলে 6 দুখানে 12। ওকে, তাহলে আমরা এইচ সমান কত পাচ্ছি? অতএব এই এইচ সমান 6 মিটার পাচ্ছি। দেখো অঙ্কে আমাদের কাছে উত্তর জানতে চাইছিল স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা। তো এখানে দেখো আমরা আর এর মানটা পেয়ে গেছি 7 মিটার, তো এটা হচ্ছে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাস পেয়ে যাব। আর এখানে এইচ এর মান দেখো 6 মিটার পেয়েছি, অর্থাৎ উচ্চতার মানটা কিন্তু আমরা 6 মিটার পেয়ে গেছি। তো এখানে দেখো একটু জায়গা শর্ট হয়ে গেছে, তো উত্তরটা আমরা এখানে লিখবো। দেখো উত্তরটা লিখবো যে অতএব স্তম্ভের ব্যাসার্ধ, ব্যাস উত্তর চেয়েছে, ব্যাস সমান, তাহলে ব্যাসার্ধকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 7, এর সঙ্গে 2 গুণ করলে 7 দুখানে এই 14 মিটার। ওকে, আর অতএব স্তম্ভের উচ্চতা এইচ এর মানটা কত? দেখো উচ্চতা আমরা কাকে ধরে কোনটা ধরে নিয়েছিলাম, দেখো এই যে উচ্চতাটা কিন্তু আমরা এইচ ধরে নিয়েছিলাম, তাহলে এইচ এর মানটা তো আমরা পেয়ে গেছি 6 মিটার, তাহলে উচ্চতা 6 মিটার। তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, দেখো এখানে জায়গা কম বলে আমি উত্তরটা এখানে লিখেছি, তোমরা কিন্তু খাতার নিচে লিখবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করো। দেখো আজকের আমরা অঙ্ক করলাম এই 10-এর দাগ পর্যন্ত, অর্থাৎ 7-এর দাগ থেকে 10-এর দাগ পর্যন্ত। পরের দিন আমরা অঙ্ক করব এই 11 দাগ থেকে। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।